অম্বরীশের সাথে সুজাতার প্রথম দেখা হয়েছিল বছর 4 আগে। যাকে বলে প্রথম দর্শনেই অম্বরীশের ভালো লেগে গিয়েছিল সুজাতাকে, আর সুজাতারও অম্বরীশকে মন্দ লাগেনি। পরবর্তী সময়ে সম্পর্কে সুজাতা ওর বৌদি হয়, আর তাছাড়া বয়সেও সুজাতা অম্বরীশের থেকে বছর 5 বড় ছিল। তাই অম্বরীশ ওর মনের ভালোবাসাটা মনের মধ্যেই শক্ত গণ্ডির মধ্যে নিয়ন্ত্রণ করে রেখেছিল। সুজাতা যখন অম্বরীশদের বাড়িতে বিয়ে হয়ে প্রথমবারের জন্য এসেছিল, তখন অম্বরীশ কলেজের প্রথম বর্ষের ছাত্র, আর সেই কলেজেরই পার্ট টাইম ক্লাস করাচ্ছে সুজাতা। শুধুমাত্র সুজাতার ক্লাস করবে বলে আদ্যন্ত কেমিস্ট্রি অনার্সের অম্বরীশ চুপচাপ বসে থাকতো হিস্ট্রির ক্লাসে লাস্ট বেঞ্চে, শুধুমাত্র সুজাতাকে দু চোখ ভরে দেখবে বলে। ওর বন্ধুরা এই নিয়ে কম হাসাহাসি করেনি ঠিকই, ক্লাসের মাঝে এদিক ওদিক থেকে দু একটা টিপ্পনিও যে ভেসে আসতো না তাও নয়। আর সেটা সুজাতাও খুব ভালো করেই বুঝতে পারত, কিন্তু কখনো প্রতিবাদ করেনি, কারণ তখন ওর বিয়ে ঠিক হয়ে গেছে। আর সেই বিয়ের দিনই বলতে পারেন একরকম শুভ দৃষ্টির সময় সুজাতা ওর বর সুরজিতের পাশে আবিষ্কার করে একটা বেশ পরিচিত মুখ, যে মুখটাকে ও প্রায় প্রতিদিন ওর ক্লাসের লাস্ট বেঞ্চে বসে থাকতে দেখে। দীনবন্ধু কলেজ ফার্স্ট ইয়ার না? ইয়েস ম্যাডাম। তবে অম্বরীশের কথাটা শেষ হয় না, একটু যেন থমকে যায় কিছু একটা বলতে গিয়ে। আর এতদিন অম্বরীশের চোখে যে মুগ্ধতা সুজাতা দেখেছে, সেটার জায়গায় সেদিন যেন বেশ কিছুটা জড়তা, আড়ষ্ঠতা, সেটা কাটানোর জন্যই সুজাতা জিজ্ঞেস করে, কি হও তুমি সুরজিতের? আসলে ম্যাডাম আমি বিয়ে বাড়িতে বরযাত্রী হয়ে এসেছো, অথচ বরের কি হও সেটা জানো না? না না তা নয়, সুরজিৎ আমার দাদা, যাকে বলে নিজের দাদা। ও, তার মানে আজ থেকে তুমি আমার দেওর, নিজের দেওর। তবে আমি কিন্তু তোমাকে ঠাকুরপো বলেই ডাকবো, একটা পুরোনো দিনের অনুভূতি থাকবে তাতে। আসলে ইতিহাসের শিক্ষিকা তো, পুরোনো জিনিসই আমার বেশি পছন্দ। কথাটা বলেই সুজাতা খিলখিল করে হেসে ওঠে। আর সেই মুহূর্ত থেকেই সুজাতা বুঝে যায় সম্পূর্ণ নতুন একটা বাড়িতে গিয়ে একেবারে একা পড়তে ওকে হবে না। ওর প্রতি আগে থেকেই মুগ্ধ হয়ে থাকা একটা বন্ধু ওর শ্বশুর বাড়িতে আগে থেকেই আছে। সেই জন্য মনে মনে ঈশ্বরকে ধন্যবাদও জানায় সুজাতা। আর সেই মুহূর্ত থেকেই শুরু হয় ওদের মধ্যে একটা খুব সুন্দর বন্ধুত্বের সম্পর্কের। তবে কলেজে সুজাতার ক্লাসে অম্বরীশ যেমন আগে যেত তেমনই যেতে থাকে, আর কলেজের বন্ধুদের কাছে সুজাতা যে ওরই বৌদি হয়ে বিয়ের পর ওদেরই বাড়িতে এসেছে সেটা সম্পূর্ণ চেপে যায় ও। আর বাড়ি ফিরে যখন নিজেদের মধ্যে গল্প করত, তখন ওই ব্যাপারটা নিয়ে হাসি মজা করতেও ছাড়ে না। এভাবেই হাসি মজা করে কেটে যায় প্রায় 1টা বছর। একদিন মজার ছলে সুজাতা ওকে জিজ্ঞেস করে, আচ্ছা ঠাকুরপো, আমাদের বিয়েতে সবাই তো কিছু না কিছু উপহার এনেছে, কিন্তু তুমি কি উপহার দিয়েছো? বৌঠানের এরকম সরাসরি প্রশ্ন শুনে একটু থতমত খেয়ে যায় অম্বরীশ। একটু ইতস্তত হয়ে বলে, না আমি তো কিছু সেভাবে। ওর কথার কোনো উত্তর না দিয়েই নিজের কাজে চলে যায় সুজাতা। আর তখনই অম্বরীশ ঠিক করে এটা সত্যিই ও ঠিক কাজ করেনি। তাই পরদিন নিজের পকেট মানি থেকে বাঁচানো টাকায় একটা হালকা নীল রঙের তাঁতের শাড়ি কিনে আনেও ওর বৌঠানের জন্য। আর সেটা সুজাতার হাতে দিতেই সুজাতা আনন্দে প্রায় নেচে ওঠে। জানো ঠাকুরপো, এই উপহারটা আমার কাছে সব থেকে বেশি স্পেশাল। এ বাড়িতে বিয়ে হয়ে এসে থেকে অনেক দামি দামি উপহার আমি পেয়েছি, সেগুলো সবই এই বাড়ির বউকে দেওয়া উপহার, কিন্তু একমাত্র এটাই কোনো বন্ধুকে দেওয়া আরেক বন্ধুর উপহার। অম্বরীশ আমতা আমতা করে বলেছিল, কি যে বলো বৌঠান, এটা একটা সামান্য শাড়ি, আর কতই বা দাম এটার? দাম তুমি বুঝবে না ঠাকুরপো, এটা আমার কাছে কতটা দামি। সেদিন সামান্য হেসেছিল অম্বরীশ। সত্যিই ও সেদিন বোঝেনি, তবে বুঝেছিল তার থেকে মাসখানেক পর। একদিন অম্বরীশ কলেজ থেকে ফিরে সবে মুখ হাত ধুচ্ছে,
আর সুজাতা নিজের ঘরে ফ্রেশ হতে ব্যস্ত। হঠাৎ করেই অম্বরীশ দেখে ওর মোবাইলে সুজাতা কল করেছে। হ্যাঁ বৌদি, বলো কি হয়েছে? আচ্ছা অম্বরীশ, আর আজকে আমাকে খুব বাজে দেখাচ্ছিল, মানে খুব একটা আকর্ষণীয় দেখাচ্ছিল না, তাই না? মানে? প্রথমত অম্বরীশকে ঠাকুরপো বলে সম্বোধন না করে সরাসরি নাম ধরে সম্বোধন করা, আর দ্বিতীয়ত এরকম একটা অদ্ভুত প্রশ্ন করায় প্রথমটা একটু অবাকই হয়ে যায় অম্বরীশ। তাই একটু সময় নিয়ে ও আবারও প্রশ্ন করে। তুমি কি বলতে চাইছো আমি ঠিক বুঝতে পারলাম না বৌঠান। কিন্তু এবার সুজাতা আর কোনো উত্তর না করে ফোনটা কেটে দেয়। তবে তার আগে অম্বরীশ পরিষ্কার বুঝতে পারে ওর বৌঠান কাঁদছে, আর সেটা বুঝতে পেরে বুকের ভেতরটা যেন মুচড়ে ওঠে অম্বরীশের। সেই প্রথমবারের জন্য অম্বরীশ উপলব্ধি করে সামাজিক সম্পর্কের বন্ধনের মধ্যে থেকেও ওর বৌঠান ওরফে ওর কলেজের সুজাতা ম্যাডামকে একটু বোধহয় বেশি আপন করে ফেলেছে। একবার ইচ্ছা হয় ছুটে বৌঠানের ঘরে গিয়ে ওর কি হয়েছে সেটা জানার, কিন্তু পরক্ষণেই অম্বরীশ নিজেকে নিয়ন্ত্রণ করে লোকলজ্জার কথা ভেবে। যে ধারণাটা সম্পূর্ণভাবে ও নিজের মনে লালন পালন করে চলেছে এতদিন ধরে, সেটা যদি হঠাৎ করে সূর্যের আলো দেখে তবে সমুদ্রে হঠাৎ বড় ঢেউ ওঠার সম্ভাবনা আছে। তাই তখনকার মতো নিজেকে নিয়ন্ত্রণ করলেও রাত্রে খাবার টেবিলে খুব ভালো করেই বুঝতে পারে কোনো কারণে ওর বৌঠানের মনটা ভালো নেই। সেদিন রাত্রে দাদা বাড়ি ফিরলে ওদের ঘর থেকে একটা চাপা চিৎকার চেঁচামেচির শব্দও শুনতে পেয়েছিল অম্বরীশ, কিন্তু সাহস হয়নি আতি পেড়ে ওদের কথা শুনতে। ওর শুধু মনে হয়েছিল ওর বৌঠান মনে মনে কষ্টে আছে। সেদিন সারা রাত ঘুম আসেনি অম্বরীশের। রাত তখন প্রায় 2টো নাগাদ বাইরের ব্যালকনি থেকে হালকা তামাক পোড়ার গন্ধ ভেসে আসছিল অম্বরীশের নাকে। ও বুঝেছিল ওর দাদা অত রাতেও বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, তখনও শুতে যায়নি। পরদিন সকাল হলে অম্বরীশ ব্রেকফাস্ট টেবিলে জানতে পারে ওর দাদা নাকি সেদিন অনেক ভোরে কোথাও বেরিয়ে গেছে, 3 দিন পর ফিরবে। আর বৌদি সুজাতা শরীর খারাপ বলে তখনও ঘরে শুয়ে। অম্বরীশ বুঝতে পারে গতকাল রাত্রে অশান্তির জেরেই এই পরিস্থিতি। নিশ্চয়ই ওর দাদা সুরজিৎ ওর বৌঠানকে কিছু খারাপ কথা বলেছে, তারই জেরে বৌঠান শরীর খারাপের কথা বলে ঘরে শুয়ে থাকার অভিনয় করলেও আসলে নিজেকে বন্দি করে রেখেছে। কথায় কথায় দাদা কোথায় গেছে সেটা জেনে নেওয়ার চেষ্টা করে অম্বরীশ। সঠিক জানা না থাকলেও যতটুকু ওর মা জানেন তার থেকেই অম্বরীশ বুঝতে পারে দাদা সকালের ফ্লাইটে অফিসের কাজে দূরে কোথাও গেছে, যেখান থেকে ফিরতে 3 দিন সময় লাগবে। অম্বরীশের মা সেইটুকুই জানতেন। আর এই একটা ছোট্ট খবর অম্বরীশের মনের ভেতরটা হঠাৎ কেমন যেন তালগোল পাকিয়ে দেয়। ওর বৌঠান মনের দিক থেকে ভালো না থাকলেও নিজের দুঃখটা ভাগ করে নেওয়ার জন্য পাশে দাদাকে পাবে না। অন্তত কয়েকটা রাত ওর বৌঠানকে একাই কাটাতে হবে, এটা মনে হতেই অম্বরীশ নিজেকে বড় অসহায় বোধ করে। ওর বৌঠানের মনের মধ্যে জমে থাকা গ্লানি যেন প্রকাশ হয়ে পড়ে অম্বরীশের চোখে মুখে। ওর অস্থিরতায় শুধুমাত্র একটা কথা ওকে তাড়িয়ে বেড়াতে শুরু করে, ওর বৌঠান ভালো নেই। নিজেকে ঘরে বন্দি করে রেখে ওর বৌঠান একা একাই নিজেকে শাস্তি দিচ্ছে। ওর একবার মনে হয় সমাজের সমস্ত রকমের বাঁধন ছিঁড়ে ছুটে যায় সুজাতার কাছে, সুজাতার খারাপ লাগাগুলোকে নিজের সাথে ভাগ করে নেয়। কিন্তু কোনো একটা অদৃশ্য বেড়াজালে আটকা পড়ে খাবার টেবিলেই বসে থাকে অসহায় অম্বরীশ, আর নিজের অজান্তেই বারবার করে তাকিয়ে দেখতে থাকে বৌঠানের ঘরের বন্ধ দরজার দিকে। একটু কান পেতে যেন সুজাতার মৃদু কান্নার শব্দও শুনতে পায় অম্বরীশ। সেদিন প্রায় সারাদিনই নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রাখে সুজাতা, কলেজও যায় না। রাতে সুরজিতের বলা প্রতিটা কথা ওকে যেন কুড়ে কুড়ে খাচ্ছে এখনো। সুরজিতের মতে সুজাতা বেশ অনেকটাই পুরনো মানসিকতার। ওর প্রাইভেট কোম্পানির কর্পোরেট কালচারের পার্টিতে সুজাতাকে কখনোই ওর সমধর্মিনীর পরিচয় দেওয়া যায় না। দিতে গেলে ওর অফিসে মান সম্মান খোয়ানোর আশঙ্কা রয়েছে। এখনও পাট ভাঙা তাঁতের শাড়ি, কপালের মাঝখানে ছোট্ট একটা টিপ, কানে ছোট্ট একটা দুল, কোনোটাই নাকি ওর অফিসের কোনো কলিগের স্ত্রীরা পড়ে না। এগুলো ব্যাকডেটেড। আর সুরজিতের দাবি যে ঠিক এইগুলোই, সেটা অম্বরীশ বুঝতে পারে সেদিন রাত্রে। কলেজ থেকে ফিরে যখনও জানতে পারে
ওর বৌঠান সারাদিনে একবারও ঘর থেকে বের হয়নি, তখন আর নিজেকে ধরে রাখতে না পেরে সরাসরি গিয়ে বৌঠানের ঘরের দরজায় টোকা দেয়। এর মাঝে অম্বরীশের মা গিয়ে দু একবার সুজাতাকে খাবারের জন্য বললেও সুজাতা কিছুই খায়নি। সেটা জানতে পেরে বৌদির জন্য দুটো রুটি আর একটু তরকারি একটা থালায় নিয়ে অম্বরীশ গিয়ে পৌঁছায় ওর বৌদির ঘরে। দ্বিতীয়বার দরজায় টোকা দেওয়ার সাথে সাথেই ঘরের ভেতর থেকে ক্ষীণ শব্দে শুনতে পায় সুজাতার গলার স্বর। দরজা খোলা আছে, ভেতরে এসো। দরজাটা একটু ফাঁক করে ঘরের ভেতরে উঁকি দিতেই অম্বরীশের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। ঘরের সিলিং ফ্যান থেকে সুজাতার একটা কাপড় তখনও ঝুলে রয়েছে। অম্বরীশ তাকিয়ে দেখে সেটা সেই ওর কিনে আনা হালকা নীল রঙের তাঁতের শাড়িটা। সেটা দেখে প্রায় ছুটে ঘরের ভেতর ঢুকে এসে অম্বরীশ চিৎকার করে ওঠে। এই কি করতে যাচ্ছিলে তুমি? চিন্তা করো না, চেষ্টা করলেও পেরে উঠিনি। এটা করতে মনের যতটা জোর লাগে সেটা জোটাতে পারিনি আমি। আমি নিজেকে কোনো শাস্তিই দিইনি। তোমার দাদা আমাকে যেটা দিয়েছে সেটাই দুহাত ভরে গ্রহণ করেছি মাত্র। আচ্ছা আচ্ছা, আমাকে একটা কথা বলবে? একটা নয়, তুমি যত চাইবে সব কথার উত্তর দেব, কিন্তু আগে বলো, এরকম চিন্তার কোনোদিনও মাথায় আনবে না? চিন্তাটা আমি এখনো ছাড়িনি, শুধুমাত্র চিন্তাটা বাস্তবায়িত করার জন্য মনের যে শক্তি জগিয়ে উঠতে পারিনি, তাই তুমি এখন আমার সাথে কথা বলতে পারছো। না হলে এতক্ষণে আমার মৃতদেহটা নিয়ে তোমাদের থানা পুলিশের কাছে ছোটাছুটি করতে হতো। আহ, প্লিজ বৌঠান চুপ করো। কি সমস্ত আজে বাজে কথা বলছো? আমি ঠিক সেটাই বলছি যেটা তোমার দাদা আমাকে গতকাল রাত্রে বলেছে। তোমার দাদা আমাকে বলেছে আমি নাকি আজকের সমাজে একেবারে প্রেজেন্টেবল নই। আমাকে নিয়ে ওর অফিস পার্টিতে যেতে ওর লজ্জা হয়। এবার এবার তুমি বলো, নিজের স্বামীর চোখে এতটা অবহেলা অবমাননা নিয়ে আমার বেঁচে থেকে কি লাভ? কথাটা শেষ হওয়ার আগেই অম্বরীশ ওর বৌঠানের মুখটা চেপে ধরে ওর নিজের হাতে। সেই প্রথমবারের জন্য অম্বরীশের হাতের স্পর্শ ওর নরম ঠোঁটের উপর একবার পেয়ে কেঁপে ওঠে সুজাতা। অম্বরীশও বুঝতে পারে ও নিজের উপর নিয়ন্ত্রণ হারাতে চলেছে, আর সেটা বুঝতে পেরেই সঙ্গে সঙ্গে নিজেকে বৌঠানের থেকে দূরে সরিয়ে নেয় অম্বরীশ। কি হলো? কারেন্ট খাওয়ার মতো ছিটকে সরে গেলে যে? নিজেকে একটু সামলে নেওয়ার চেষ্টা করে অম্বরীশ। উত্তর দেয়, না, কিছু না। তুমি কিন্তু এখনো আমাকে আমার কথার উত্তর দিলে না। কোন কথা বলো তো? তুমি আমাকে কথা দাও এরকম আর কোনোদিনও করবে না। কিন্তু আমি এখন যেটা তোমার থেকে চাই সেটা যে আমি প্রতিদিন করতে চাই অম্বরীশ। আজ তুমি দেখছো তোমার দাদা বাড়িতে নেই, তাই তোমার মনে হচ্ছে যে আমি একা। কিন্তু এই 3 বছরে তোমার দাদা ঘরে থাকলেও আমি যে একাই ছিলাম সেটা তো তুমি বোঝার চেষ্টা করোনি। তাহলে আজ তুমি কি অধিকারে আমার থেকে এই কথা চাইতে পারো? সুজাতার কথা শুনে অম্বরীশের বুকের ভেতরটা হু হু করে ওঠে। একই বাড়িতে দুটো পাশাপাশি ঘরে থেকেও ওরা দুজনে কতটা একা। অম্বরীশ নিজে কোনো সামাজিক বন্ধনে আবদ্ধ না হয়ে একা, আর সুজাতা সামাজিক বন্ধনে আবদ্ধ থাকা সত্ত্বেও একা। প্রতিটা রাত অম্বরীশ শুধুমাত্র একটা পাঁচিলের ওপারে যখন ওর বৌঠানকে মনে মনে কল্পনা করে সারা রাত জেগে কাটিয়েছে, আর মনে মনে ভেবেছে ওর বৌঠান ওই পাঁচিলটা ঠিক উল্টো দিকেও দাদার সঙ্গে নিশ্চয়ই অনেক ভালো আছে, কিন্তু বাস্তবে তার কিছুই হয়নি। একবার উদাস দৃষ্টিতে তখনও সিলিং ফ্যান থেকে ঝুলে থাকা বৌঠানের হালকা নীল কাপড়টার দিকে তাকিয়ে দেখে অম্বরীশ। কি দেখছো? ওই কাপড়টা ওটা তোমাকে উপহার দিয়েছিলাম, আর এখন ওটা একটু হলেই তোমাকে আমার থেকে কেড়ে নিত। কি হতে পারতো সেটা ভেবো না, আগামী দিনটা কি হতে পারে সেটা পরিকল্পনা করো। ভালো থাকো আর তোমার পাশের মানুষটাকে ভালো রাখার চেষ্টা করো। যখন বিয়ে করবে তখন নিজের বউকে অবহেলা করো না, তাকে ভালোবাসায় ভরিয়ে রেখো।
অম্বরীশ কিছুক্ষণ তাকিয়ে থাকে বৌঠানের দিকে, তারপর আলমারি থেকে একটা ছোট্ট কাঁচি বের করে এনে লম্বালম্বি টুকরো করে কেটে ফেলে সেই ঝুলতে থাকা কাপড়টা। আর ওকে এরকম করতে দেখে চমকে ওঠে সুজাতা। এই কি এই কি করছো? আমার শাড়িটাকে কাটছো কেন? প্রায়শ্চিত্ত করছি। সুজাতা অবাক চোখে দেখতে থাকে ওর হালকা নীল রঙের তাঁতের শাড়িটা লম্বালম্বিভাবে কেটে ফেলতে থাকে অম্বরীশ। কিন্তু কেন ও এরকম করছে তার কিছুই বুঝতে পারে না সুজাতা। তুমি তুমি এরকম কেন করছো অম্বরীশ? বললাম না প্রায়শ্চিত্ত করছি। ততক্ষণে কাপড়টা কেটে ফেলা হয়ে গেছে অম্বরীশের। তারপর সেখান থেকে 3টে লম্বা টুকরো নিজের কাছে রেখে বাকি টুকরোগুলো ঘরের মাটিতে জড়ো করে একটা দেশলায় বার করে তাতে আগুন লাগিয়ে দেয় অম্বরীশ। কয়েক মুহূর্তের মধ্যেই সেই তাঁতের শাড়ির টুকরোর পাহাড়টা দাউ দাউ করে জ্বলে ওঠে। ঘরের মধ্যে একটা উজ্জ্বল হলুদ আলো ছড়িয়ে পড়লে সেই আলোয় সুজাতার দিকে ফিরে তাকায় অম্বরীশ। সুজাতার চোখ মুখে তখন বিস্ময় স্পষ্ট, আর ওভাবে অম্বরীশকে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে বুকের ভিতরটা একবার প্রবলভাবে কেঁপে ওঠে ওর। অম্বরীশের চোখের ভাষাও পড়তে পারে। মনের ভিতরের আগুন আর বাইরের আগুন তখন একে অপরের সাথে প্রতিযোগিতায় মেতে উঠেছে, উত্তাপের নিরিখে একে অপরকে ছাপিয়ে যেতে। এই এই 3টে টুকরো রেখে দিলে যে? ওরা বাকিদের পুড়ে ছাই হয়ে যাওয়ার সাক্ষী হয়ে থাকলো। এই বাইরের আগুন প্রকৃতির নিয়মে নিভে গেলেও ভিতরের আগুন যে এত সহজে নিভে যাবে না অম্বরীশ। আর সেটা করতে আমাদের একে অপরের আরো আরো অনেক কাছে আসতে হবে। সেটা কি তুমি বুঝো না? অম্বরীশের দৃষ্টি তখনও শূন্য। আগুনের শিখা ধীরে ধীরে স্তিমিত হয়ে এলেও অম্বরীশের চোখে তখনও তা দাউ দাউ করে চলছে। আর সেটা দেখেই ওর কাছে এগিয়ে আসে সুজাতা, নিজের 2 হাত বাড়িয়ে দিয়ে অম্বরীশকে কাছে টেনে নিয়ে যায়। খুব সচেতনভাবে ও নিজের বুকের কাপড়টা সরিয়ে নিজেকে সম্পূর্ণ উন্মুক্ত করে দেয় অম্বরীশের সামনে। যে শরীরটার কথা ভেবে, যে শরীরটাকে একবার স্পর্শ করার চাহিদা নিয়ে অম্বরীশ রাতের পর রাত বিনিদ্র কাটিয়েছে, হঠাৎ এক সন্ধ্যায় সেই শরীরটাই ওর কাছে উন্মুক্ত হয়ে যাওয়ায় একটু যেন থমকে যায় অম্বরীশ। তখনই ওর 2টো কাঁধ ধরে ভয়ঙ্করভাবে ঝাঁকুনি দিয়ে সুজাতা প্রায় চিৎকার করে ওঠে। কি হলো অম্বরীশ? এখনো কেন অপেক্ষা করছো? কেন আমাকে এখনো জড়িয়ে ধরছো না? কিসের সংকোচ তোমার? তুমি কি আমার মনের জ্বালাটা পড়তে পারছো না? না বৌঠান, এখন নয়। এখন নয়? এখন নয় তবে কখন? এখনো আমার প্রায়শ্চিত্ত সম্পূর্ণ হয়নি। এই কথা বলে লম্বা করে কেটে রাখা কাপড়ের একটা ফালি নিজের হাতে ভাঁজ করে অম্বরীশ ঢুকিয়ে দেয় সুজাতার বক্ষমন্ধনীর মধ্যে। তারপর নিজের 2 হাতে পরম মমতায় সেটা বন্ধ করে দেয় হুকগুলো লাগিয়ে। আর ওকে এরকম আচরণ করতে দেখে অবাক হয়ে যায় সুজাতা। কি করছো? কি করছো অম্বরীশ? পরে বলবো। হঠাৎ করে একটা ঝটকা দিয়ে সুজাতার বাহুবন্ধন ছিন্ন করে উঠে দাঁড়ায় অম্বরীশ। পরদিন ভোরেই ওকে বের হতে হবে, তবে তার আগে একবার ওকে ওর দাদার সাথে ফোনে কথা বলতে হবে। সুজাতা শুনতে পায় অম্বরীশ ওর ঘর থেকে বের হতে হতেই ওর দাদা সুরজিৎকে ফোন করে কথা বলছে অম্বরীশ। আরে দাদা, মা বললো তুই নাকি হঠাৎ করে তোর অফিসের কোনো কাজে বাইরে গেছিস। তা কবে ফিরবি তুই? আর এখন কোথায় আছিস বলতো? ভুবনেশ্বর থেকে সুরজিতের দেহের যতটুকু অংশ উদ্ধার করা যায় তাতে ওকে চেনার কোনো উপায়ই আর ছিল না। শুধু ওর হাতঘড়ি আর আঙুলের পড়া বিয়ের আংটিটা দেখে ওকে শনাক্ত করে সুজাতা। আর তখন পুলিশ মর্গের বাইরে প্রায় অচেতন মাকে সান্ত্বনা দিতে ব্যস্ত অম্বরীশ। হঠাৎ করে একদিনের ভিতর কি যে হয়ে যায় কেউই বুঝতে পারে না। অফিসের মিটিং শেষ করে সামান্য একটা ফ্যামিলি পার্টি ছিল ভুবনেশ্বরের নামী এক 5তলা হোটেলে। সেখানেই নেশাটা একটু বেশি মাত্রায় হয়ে গিয়েছিল সুরজিতের। অফিস পার্টিতে মিস্টার সাহুর স্ত্রী মল্লিকা ম্যাডাম আর সুরজিতের ব্যাচমেট মিস পান্ডা এতই জোর করেন যে ওদের কথা রাখতে গিয়েই মদটা একটু বেশি খেয়ে ফেলে সুরজিৎ। তারই জেরে গাড়ি চালিয়ে ভুবনেশ্বরে নিজের হোটেলে ফেরার সময় ঘটে যত বিপত্তি। নিজের উপর নিয়ন্ত্রণ আগেই হারিয়েছিল সুরজিৎ। গাড়ির স্টিয়ারিংয়ের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটা সোজাসুজি গিয়ে ধাক্কা মারি উল্টো দিকে থেকে আসা একটা ট্রাকে। ওর গাড়িতে ঘটনার কিছুক্ষণ আগে পর্যন্ত ছিলেন মিস পান্ডা। ওকে ওর বাড়িতে নামিয়ে দিয়ে হোটেলের পথে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটেছে বলে নিজের বয়ানে জানান মিস পান্ডা।
সবাই যখন এইসব নিয়ে কথা বলছে তখন সুজাতার চোখ স্থির হয়ে তাকিয়ে সুরজিতের মৃতদেহটার উপর। ওর জামার পকেটে সুজাতার সেই হালকা নীল তাঁতের শাড়ির থেকে কেটে নেওয়া একটা ভাঁজ করা টুকরো তখনও কিছুটা বেরিয়ে রয়েছে, যেটার রহস্য জানে শুধু সুজাতা আর আরেকজন, সে অম্বরীশ। দাদার হঠাৎ দুর্ঘটনায় মৃত্যু হওয়ায় অম্বরীশ তখন একেবারে ভেঙে পড়েছে। অবশেষে সুরজিতের দেহটা ওখানেই শ্মশানে দাহ করে পুলিশের গাড়ি ওদের হোটেলে ড্রপ করে দেয়। সেদিন রাত 8টা নাগাদ সারাদিনের ছুটোছুটি আর মানসিক টানা পড়ে নিয়ে ক্লান্ত সুজাতা তখন ঘুমিয়ে পড়ে। আর ঠিক তখনই হঠাৎ ওর মোবাইলটা কেঁপে ওঠে জানান দেয় একটা মেসেজ এসেছে। কিছুটা অনিচ্ছা সত্ত্বেও সেটা বের করে নিয়ে সুজাতা দেখে অম্বরীশ ওকে একটা ছোট্ট মেসেজ করেছে, যাতে কয়েকটাই মাত্র শব্দ লেখা। ধন্যবাদ ঠাকুরপো। আবার পুরনো সম্বোধনটা ফিরে পেয়ে মনটা আনন্দে ভরে যায় অম্বরীশের। সেদিন রাতে হোটেলের ঘরে ও প্রথমবারের জন্য ডেকে নেয় ওর বৌঠানকে। এবার তো তোমার প্রায়শ্চিত্ত সম্পূর্ণ হয়েছে, এবারও কি তুমি আমাকে কাছে ডেকে নেবে না? অম্বরীশ এবারও একদৃষ্টিতে তাকিয়ে থাকে সুজাতার দিকে। সুজাতার পরনে তখন হালকা নীল রঙের সিফনের একটা কাঁধ খোলা গাউন, বুকের কাছটা অনেকটা গভীর করে কাটা, ঝুলটা বড়জোর হাঁটু ছুঁই ছুঁই। সত্যি ওই পোশাকে সুজাতাকে এক মোহময়ী অপ্সরা মনে হয় অম্বরীশের, যার একবার সান্নিধ্য পাওয়ার জন্য শত শত ঋষিমণি নিজের সাধনা ছিন্ন করে গৃহস্থ জীবনে ফিরে আসতে পারেন। সেই মোহময় সৌন্দর্য যা দুই দেশের মধ্যে যুদ্ধ লাগাতেও পারে। সুজাতার চুলগুলো ওর খোলা পিঠের ওপর ছড়ানো, সারা শরীরে একটা সুন্দর নেশা জাগানো সুগন্ধির আবেশ ছড়িয়ে। সুজাতা ওর দুই হাত অম্বরীশের কাঁধে রেখে ওর দিকে তাকিয়ে প্রশ্ন করে, কি ঠাকুরপো, কি মনে হচ্ছে? এবার আমাকে আপন করে নিলে তোমার দাদার মতো তোমার সম্মানহানি হবে না তো? কি যে বলো বৌঠান, তোমাকে এভাবে পাবো বলে আমি কত রাত অপেক্ষা করেছি তুমি জানো? জানি, তবে আমি তোমার মুখ থেকে শুনতে চেয়েছিলাম, আর সেটা বলতে তুমি এতদিন সময় নিলে। আসলে সাহস পেতাম না, ভয় পেতাম যদি তুমি রাগ করো। এখন আর ভয় নেই তো? না, সেদিন সেই কাপড়ের টুকরোগুলো নিজেদের জ্বালিয়ে আমার ভিতরের আগুনটাকেও জ্বালিয়ে দিয়ে গেছে। সব ভয় এক নিমেষে শেষ। কই দেখি তোমার মনের আগুনের উত্তাপ কতটা। কথাটা বলেই সুজাতা ওর ডান হাতটা অম্বরীশের বুকে রাখে আর চোখের নিমেষে অম্বরীশের পুরুষালী পেশিবহুল শরীরটাকে টেনে নেয় নিজের বুকে। ও যেন আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। প্রতিটা মুহূর্ত ওর কাছে এক একটা যুগ মনে হয়। ধৈর্যের বাঁধ আর ধরে রাখতে পারে না ওকে। বৌঠান, এখন নয়। চমকে ওঠে সুজাতা। এখন নয়? এখনো নয়? কিন্তু কেন? এখন কিসের বাধা? আমার পাপের প্রায়শ্চিত্ত এখনো শেষ হয়নি। মানে? সেদিনের রাতের ঘটনার পর আমি পরদিনই সকালের ফ্লাইট ধরে ভুবনেশ্বরে দাদার অফিসে যাই। তোমার প্রতি দাদা কেন এরকম করেছে তার কৈফিয়ত নেওয়ার জন্য। সকালে অফিসে সেভাবে কথা না হলেও রাতে হোটেলে ফিরে দাদা আমাকে সব বলে। আমাদের কলেজের বিমলেন্দু স্যারের সঙ্গে তোমার অবৈধ সম্পর্কের কথা দাদা জানতে পেরে গিয়েছিল তোমারই মোবাইল ফোন থেকে। সেখান থেকেই তোমাদের সম্পর্কের অবনতি শুরু হয়। তোমার সাথে বিমলেন্দু স্যারের নিয়মিত শারীরিক সম্পর্কের যথেষ্ট প্রমাণ দাদার কাছে ছিল। তুমি সেগুলো অস্বীকার করেছিলে। দাদা তোমাকে সংশোধনের একটা সুযোগ দিতে চেয়েছিল, তার পরিণতি হয়েছিল ভয়। অম্বরীশ যখন কথাগুলো বলছে তখন বাকরুদ্ধ হয়ে সুজাতা সেটা শুনতে থাকে। আর ঠিক তার মধ্যেই হঠাৎ করে ওর গলায় হালকা চাপ অনুভব করে সুজাতা। দেখে অম্বরীশের পকেট থেকে সেই হালকা নীল রঙের কাপড়ের তৃতীয় ফালির অংশটা বের হচ্ছে, ধীরে ধীরে জড়িয়ে দিচ্ছে সুজাতার গলায় আর বলে চলেছে, ভুটান, দাদা তোমাকে খুব ভালোবাসত। হ্যাঁ, আমার থেকেও বেশি ভালো। তো তোমায় কলেজ থেকে শুধুমাত্র আমাকে আমার জেনে ভালো পেয়েছিল। তুমি যে আসলে বিমলেন্দু স্যারের সেটা জানার পরেও দাদা তোমাকে ভালো পেয়েছে। তাই তুমি যখন দাদার হতে পারোনি তখন তুমি আর আমার কি হবে বলো? গলার উপরে বাড়তে থাকা চাপটা এবার ক্রমশ দম বন্ধ করে আনে সুজাতা। ওর কপালে কয়েকটা ঘামের ফোঁটা চিকচিক করে ওঠে হোটেলের ঘরের নীল আলোটায়। সুজাতা বুঝতে পারে ওর শ্বাস ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে।
চোখ মুখে ফুটে উঠছে তীব্র যন্ত্রণা। ওদিকে অম্বরীশ নিজের বাম হাতে সেই কাপড়ের ফালির টুকরোর মাথা দুটো শক্ত করে চেপে ধরে। ওর ডান হাত দিয়ে হালকা টানে খুলে দেয় সুজাতার গাউনটা। ঘরের মাঝে তীব্র যন্ত্রণা নিয়ে দাঁড়িয়ে থাকে বিবস্ত্র সুজাতা। তুমি ঠিক এইটাই চেয়েছিলে, তাই না সুজাতা ম্যাডাম? জানো, আমি ভেবেছিলাম তুমি যতটা চাইবে আমি তোমাকে তার থেকে আরো অনেক বেশি দেব, আর সেটা না দিতে পারলে যে আমার প্রায়শ্চিত্ত সম্পূর্ণ হবে না। সুজাতা বুঝতে পারে আর ও শ্বাস নিতে পারছে না। একটা প্রচণ্ড চাপ ওর বুকে অনুভূত হচ্ছে। দমটা বন্ধ হয়ে আসছে ওর, চোখগুলো ধীরে ধীরে ঠেলে বেরিয়ে আসছে। যে শরীরের নেশায় ও এত কিছু করেছে, সেই শরীর নিজের হাতের কাছে পেয়েও সেটার দিকে ফিরে তাকাবার অবকাশ নেই ওর। গলার উপর জড়িয়ে থাকা কাপড়ের ফালিটাকে আঁকড়ে ধরে কোনো মতে প্রাণ বাঁচাবার জন্য একটু মুক্ত বাতাস নিতে চাই ও। মুখটা হাঁ করে নিজেকে বাঁচাবার একটা শেষ চেষ্টা করে সুজাতা, আর ঠিক তখনই ওকে সজোরে একটা ধাক্কা দিয়ে সরিয়ে দেয় অম্বরীশ। নরম গদিওয়ালা বিছানায় ছিটকে গিয়ে পড়ে ওর শরীরটা, আর গলার বাঁধনটা সামান্য আলগা হতেই প্রাণপণে শ্বাস নিতে থাকে সুজাতা। বাঁচার জন্য ওই সামান্য বাতাসটুকু ওর কাছে কোটি টাকার থেকেও তখন অনেক দামি। মাথাটা অল্প তুলে সুজাতা দেখতে পায় ঘর থেকে অম্বরীশ বের হয়ে যাচ্ছে, আর কোথাও যেন অম্বরীশের চোখে ওর দেখা অপরিচিত মুগ্ধতা কোথাও হারিয়ে গেছে। তার জায়গায় স্থান করে নিয়েছে একরাশ ঘৃণা। ও খুব ভালো করেই বুঝতে পারে এই পরিবারে রয়ে গেলে এবার থেকে সুজাতার বাকি জীবনটার জন্য রয়ে যাবে শুধুমাত্র এই ঘৃণা। অম্বরীশ ওর ঘর থেকে বের হয়ে গেলেও সুজাতা ওখানেই স্থবিরের মতো বসে থাকে, ওই হোটেলের ঘরের সিলিং ফ্যানটার দিকে তাকিয়ে, আর মনে মনে ভাবতে থাকে আর একবার ওর মনের জোরটা সংগ্রহ করতেই হবে। অম্বরীশের চোখের ওই ঘৃণার সঙ্গে বেঁচে থাকার থেকে ওই মনের জোরটা সংগ্রহ করাই শ্রেয় মনে হয় সুজাতার। শুধু মনে একটাই প্রশ্ন জেগে ওঠে, এবার কি ও পারবে, নাকি আর একবার বিমলেন্দুর কাছে ফিরে গিয়ে প্রথম থেকে জীবনটা শুরু করার চেষ্টা করবে? আর যদি সেটা করেও, বিমলেন্দু কি ওকে আর কোনোদিনও আপন করে গ্রহণ করবে? চারপাশে একটা অসীম শূন্যতা ধীরে ধীরে ক্রাশ করে নিতে থাকে সুজাতাকে।